ডেমোক্রেসি সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী। ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিং এ আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওখানে বসে থাকুন, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের ট্রেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি। দাদা 21 তারিখ क्या प्रोग्राम आप लेंगे? একেবারেই ফের নতুন মেজাজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই 4 কেন্দ্রের যে উপনির্বাচন হয়ে গিয়েছে তাতে বিজেপি যে পর্যুদস্ত হয়েছে, সেই রেজাল্টে হতোদ্যম না হয়ে একেবারেই নতুন করে আন্দোলনের রূপরেখা সাজিয়ে দিলেন বিরোধী দলনেতা। কোন দিন কবে কিভাবে তারা লড়াইয়ে নামছেন তার পুরো পরিকল্পনা সাজিয়ে দিলেন, আপনাদের সামনে নিশ্চিতভাবে জানাবো। এবং তিনি বললেন যে পথই পথ দেখাবে, রাস্তায় নামতে হবে, রাস্তাতেই থাকতে হবে, দরকার হলে নবান্ন অভিযানের আরও একটা ডাক দিতে হবে। এই কথা তিনি কেন্দ্রীয় কমিটির কাছে জানাবেন, এমনটাও কিন্তু জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। অর্থাৎ এই যে উপনির্বাচন হয়ে গেল তার ফলাফল যে বিজেপি বা শুভেন্দু অধিকারীকে দমিয়ে দিতে পারেনি, সেটা কিন্তু তার পরের দিনই বিরোধী দলনেতার সাংবাদিকদের প্রশ্নের জবাবের এই দৃঢ়তার সঙ্গে উত্তর পরিষ্কার করে দিল যে লড়াই ছেড়ে যাচ্ছে না বিজেপি। এটাই একমাত্র আশার আলো পশ্চিমবঙ্গবাসীর জন্য। তার কারণ যারা এই মুহূর্তে শাসকের তাবেদারিত্ব করছেন না, যারা এই মুহূর্তে 500,000 টাকার উপর নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দেননি, তারা নিশ্চিতভাবে এই শাসক দলের রাজ্য পরিবেশনা নিয়ে অনেক কিছুই প্রশ্ন তুলেছেন এবং তাদের জন্য দরকার একটা শক্তপোক্ত বিরোধী দল। 34 বছর শাসন করা সিপিএম কিংবা তৃণমূলের প্রেমে হাবুডুবু খাওয়া কেন্দ্রীয় কংগ্রেসকে নিশ্চিতভাবে বাংলার মানুষ ভরসা রাখতে পারবেন না। তাই বলতে পারেন যে একমাত্র বিরোধী দল হিসাবে বিজেপি তাদের জায়গাটা অনেকটাই বেশি মানুষের সামনে নিয়ে চলে এসেছে। এবং সেই কারণেই গত লোকসভার নির্বাচনে 2,40,00,000 একটা বিরাট ভোট বিজেপির পক্ষে গিয়েছে, তাও এত কিছু চুরি জোরচুরি কারচুপি এমনকি পূর্ণাঙ্গ পুলিশ প্রশাসনকে ব্যবহার করার ফলেও। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই দৃঢ়তা এই রাজ্য সরকারের হাত থেকে মুক্তি চাওয়া সাধারণ মানুষের মনে কি কিছুটা আস্থা যোগাবে? আজকের তথ্যগুলো শোনার পর নিশ্চিতভাবে আপনারাই বিশ্লেষণ করে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, এমনিতেই বিরোধী দলনেতা কষিয়ে একটা থাপ্পড় মারতে সমর্থ হয়েছে রাজ্য প্রশাসনের নীতির ওপর। যে রাজ্য প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজভবনের সামনে জায়গা করে দেয়, মঞ্চ বেঁধে 5 দিন ধরে ধর্ণা কর্মসূচির পারমিশন দেয়, সেই রাজ্য প্রশাসনই আবার শুভেন্দু অধিকারীকে রাজভবনের মধ্যে প্রবেশ করা নিয়ে আটকে দেয়। অবশেষে বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানানোর পর দীর্ঘ শুনানি চলাকালীন সেই রায় ছিনিয়ে এনেছিলেন এবং গত দিনেই 300 জন অত্যাচারিতদের সঙ্গে নিয়ে এসে তিনি রাজভবনের নর্থ গেটের সামনে ধর্ণা মঞ্চে অবস্থান করেন এবং সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বলেন। এই যে উপনির্বাচন হয়ে গেল, আপনাদের সামনে আমি যেমন অনেক আগেই বলেছিলাম যে এই উপনির্বাচনে বিজেপি বা বিরোধী দলের ফলের আশা না করাই ভালো, ঠিক তেমনটাই ঘটেছিল উপনির্বাচনের ফল প্রকাশের পর। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারেই একটা দারুণ কিছু পদক্ষেপ ঘোষণা করলেন। পরপর 19 তারিখ থেকে একেবারে রাস্তাতেই দেখা যাবে বিজেপিকে, এমনটাই তিনি পরপর ঘোষণা করলেন। কি তার এজেন্ডা? তিনি বললেন যে যেভাবে উপনির্বাচনে ভোটে কারচুপি করে এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে গণতন্ত্রের ত্রুটি চিপে তৃণমূল কংগ্রেস 5টি উপনির্বাচনে জয়ী হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতে 21শে জুলাইকেই বেছে নিয়েছে বিজেপি। 21শে জুলাই যেদিন শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস, ঠিক একই দিনে শুভেন্দু অধিকারী পালন করবেন গণতন্ত্র হত্যা দিবস।
কিভাবে ভোট লুট হয়েছে, গণতন্ত্রের গলা টিপে কিভাবে নির্বাচনগুলোকে একেবারে স্তব্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে তাদের অভিযোগ, হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শাসানো, হিন্দু পাড়াতে রাতভর একেবারেই আতঙ্ক বা ত্রাস ছড়ানো, এইভাবে বিভিন্ন পদ্ধতিতে যেভাবে গণতন্ত্রকে আটকে দেওয়া হয়েছে তার প্রমাণও তিনি সামনে আনবেন। তিনি বলেছেন প্রতীকী হিসাবে 100 জন মানুষকে নিয়ে রাজভবনের সামনে আনবেন যারা ভোট দিতে পারেননি। এছাড়াও আরো কয়েকটি বিষয় নিয়ে রাস্তায় নামবে বিজেপি। তার মধ্যে একটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিরহাদ হাকিমের সেই মর্মান্তিক একটা মন্তব্য, ধর্মীয় উস্কানিমূলক একটা মন্তব্য, যেটাকে কন্ডেম পর্যন্ত করতে পারেননি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই বিরোধী দলনেতা আরো একবার পথে নামবেন যেমন, তেমনি আবার নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে অস্বস্তির মধ্যে রেখেছে, এই নিয়েও তিনি লড়াইয়ে নামছেন, মাঠে নামছেন। এর পাশাপাশি ইলেকট্রিসিটি মূল্য বৃদ্ধি হঠাৎ করে হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, সেই কারণের জন্য সিএসসি দপ্তর ঘেরাও করবেন এমনও কর্মসূচি পর সাজিয়ে দিলেন বিরোধী দলনেতা। 19 তারিখ থেকে 20, 21, 22 তারিখ পর্যন্ত ঠাসা কর্মসূচির ঘোষণা করলেন তিনি। এবং উপনির্বাচনের এই ভরাডুবির ফল কার্যত বিজেপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাস্তায় একমাত্র পথ দেখাতে পারে। আসুন বিরোধী দলনেতা পরপর কি বক্তব্য রেখেছে সেটা শুনুন, এবং তার কি কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে, কবে কোন বারে কি কি পদক্ষেপ তিনি নিতে চলেছেন সেই বক্তব্যগুলো শুনুন। নিশ্চিতভাবে যারা এই সরকারের পরিবর্তন চান তারা চান একজন মজবুত বিরোধী শক্তির। তাই আপনাদের শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কিছুটা হলেও শক্তি যোগাতে পারে মানসিকভাবে। শুনুন। মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান, তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। শুনলেন বন্ধুরা একটি দীর্ঘ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে 19 তারিখ থেকে বাড়ি বাড়ি তিনি বা তার দলের প্রতিনিধিরা যাবেন, যারা ভোট দিতে পারেননি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন।
এরপরে 21 তারিখে 21শে জুলাই যখন তৃণমূল কংগ্রেস সভা করবে তখন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। তার সাথে সাথে ফিরহাদ হাকিমের ওই মারাত্মক একেবারেই ঘৃণাযোগ্য একটা ভাষণ, একটা বক্তব্য, যেটা ভারতবর্ষের মতো একটা দেশে বলা যায় না, সেই বক্তব্যেরও প্রতিবাদ জানানোর জন্য তিনি সেই মঞ্চগুলোকেই বেছে নেবেন। পাশাপাশি আপনারা শুনলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহকারে একেবারে বিদ্যুতের বিল যেভাবে বেড়ে গিয়েছে, এই প্রত্যেকটি জিনিস এই মুহূর্তে যেগুলো পশ্চিমবঙ্গবাসীর কাছে কার্যত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, লোকসভার বিরোধী দলনেতা হিসাবে সেই কাজটাই তিনি করবেন। একেবারে রাস্তার মধ্যে নেমে আন্দোলন করার চেষ্টা করবেন, যেটা আমি আপনি সকলেই বলছিলাম যে রাস্তাতে পথ দেখাবে। শুধু তাই নয়, বিরোধী দলনেতা আরো একটি পদক্ষেপের ঘোষণা করেছেন যে এই বিগত উপনির্বাচনে 4 কেন্দ্রে যে ভোট হয়ে গিয়েছে সেখানে অভিযোগ উঠেছে সন্ত্রাস দেখিয়ে, সন্ত্রাস কায়েম করে, অনেকেই আবার বলছেন পুলিশ প্রশাসনের সহায়তায় সেখানে মানুষদের নাকি ভোট দিতে দেওয়া হয়নি, ভোট কেন্দ্রেই তারা পৌঁছাতে যাতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে রেখেছিল আমাদের এই রাজ্যের শাসক দল থেকে প্রশাসন, এমনটাই বিজেপির অভিযোগ। এবং সেই কারণে তারা একটা দুর্দান্ত চাল চেলেছে। বিরোধী দলনেতা বলেছেন যে তিনি একটা পোর্টাল চালু করবেন, সেই পোর্টালটা তিনি আজকেই জনসমক্ষে নিয়ে আসবেন এবং এই 4 উপনির্বাচন কেন্দ্রে যে সমস্ত মানুষগুলো, একটা বড় অংশের মানুষরা ভোট দিতে পারলেন না, তারা তাদের অভিযোগ একেবারে নাম ঠিকানা সহ সেই অভিযোগ শুভেন্দু অধিকারীর দেওয়া পোর্টালে রেজিস্টার করতে পারবেন। বলেছেন যে কোনো রকম প্রাইভেসি লিক হবে না, অর্থাৎ বিরোধী দলনেতা বা বিজেপির কাছে একটা তথ্য হাতে চলে আসবে ঠিক কতগুলো মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণই করতে পারলেন না। এবং খুব স্বাভাবিকভাবে এটা ধরেই নেওয়া যায় যে যতগুলো মানুষ বা যত হাজার মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, তাদের সবটাই বা অধিকাংশই হচ্ছেন বিরোধী দলের সমর্থক। সেই কারণে তিনি জনসমক্ষে আজকের মধ্যেই জানিয়ে দেবেন বলেছেন ওই পোর্টালটি, যে পোর্টালে সাধারণ মানুষ যারা ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকলেন তাদের অভিযোগগুলো, তাদের নাম ঠিকানা সেখানে নথিভুক্ত করতে পারবেন, এমন একটা সুযোগ করে দিলেন বিরোধী দলনেতা। দেখুন, এটাই নিশ্চিতভাবে দরকার। আপনাদের আমি বলেছিলাম যে এই রাজ্য সরকার বা এই রাজ্য প্রশাসন সমস্ত বা সব কিছুটা নৈতিকভাবে করছে এমনটা মোটেই নয়। তাই এই রাজ্য সরকার যা যা করছে তার বিরুদ্ধে গিয়ে যদি নিজেদের পক্ষে জয় বা রেজাল্ট নিয়ে আসতে হয়, তাহলে একদিকে যেমন রাস্তাতে থাকতে হবে, তেমনি আবার এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় সুযোগ যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, তারা যদি এত কিছু জানার পরেও, এত কিছু তথ্য তাদের হাতে থাকার পরেও যদি কোনো কিছু না করে, পশ্চিমবঙ্গকে একা লড়াইয়ের জন্য ছেড়ে দেয়, তাহলে সেটা একেবারেই সমীচীন হবে না। তার কারণ হিসাবে আপনাদের গতদিনেই বলেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্বই কিন্তু ঠিক করে কে বিরোধী দলনেতা হবেন, কে রাজ্য সভাপতি হবেন, সমস্ত কিছু ঠিক যখন করে কেন্দ্রীয় নেতৃত্ব, তাই তাদের একটা বড় দায়িত্ব নিতে হবে। নির্বাচনের রেজাল্ট যদি খারাপ হয়, কোন পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস একই ফর্মুলা ব্যবহার করে বারবার ভোটে জিতছে, সেই ফর্মুলাটার একবারে অপোজিট ফর্মুলা যদি প্রয়োগ করতে না পারে কেন্দ্রীয় সরকার, ক্ষমতায় থাকা অবস্থায় যদি তারা প্রয়োগ করতে না পারে, তাহলে কেন্দ্র থেকে ক্ষমতায় যদি কোনোদিন সরে যায়, তবে ধরেই নিতে হবে পশ্চিমবঙ্গ ইংরেজদের মতো 200 বছরের একটা শাসনে চলে যাবে তৃণমূল কংগ্রেসের হাতে। এটা কিন্তু হয়তো গেস করাই যায়, যা হোক একটু মজা করেই হয়তো বলার চেষ্টা করলাম। তবে আপনাদের দেখাতে চাইবো যে আমার কথার কিছুটা ভিত্তি রয়েছে। যে দেখুন, শুভেন্দু অধিকারী মঞ্চ বেঁধে যখন এই ধরনের প্রোগ্রাম করছেন, তখন কোথায় গেলেন দিলীপ ঘোষ, কোথায় গেলেন সুকান্ত মজুমদার? তারা কি আসলে পারতেন না? তারা যদি আসতেন তাহলে একবদ্ধ বিজেপির চেহারাটা যদি ফুটে উঠত, তৃণমূল স্তরের যারা কাজ করে বিজেপি কর্মীরা তারাও তো কিছুটা উৎসাহিত হতেন। অথচ দেখুন, তাদের কাউকেই কিন্তু মঞ্চের ওপর দেখা গেল না। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের শুধুমাত্রই ওই ধর্ণা মঞ্চে দেখা গেল। আর আমি একটু খবর নিচ্ছিলাম যে দিলীপ ঘোষ কি করছিলেন। আমি দেখতে পেলাম শুভেন্দু অধিকারীরা যখন মঞ্চ বেঁধে ধর্ণা করছিলেন বা ধর্ণায় বসেছিলেন, তখন দিলীপ ঘোষ গাছ থেকে টাটকা জাম পাড়ছিলেন। সেই ছবি বা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একেবারে কাম্য নয়। তার কারণ প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি শক্তিশালী একটা চিত্র একেবারে সামনে নিয়ে আসতে না পারে বঙ্গ বিজেপি, তাহলে নিশ্চিতভাবে
তাদের এই দুর্বল চিত্র দেখে গ্রাউন্ড লেভেলের যারা কর্মীরা রয়েছে তারা রাস্তায় নামার সাহস পাবেন কি করে? দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার তারা আজকের এই ধর্ণা মঞ্চে যদি যোগদান করতেন তাহলে তো নিশ্চিতভাবে একটা দৃঢ়তার ছবি, একটা ঐক্যবদ্ধ বঙ্গ বিজেপির ছবি ফুটে উঠত, কিন্তু সেইটা করার সুযোগ তারা কিছুতেই দেননি, বিগত দিনেও দেননি আর আজকের দিনেও দিলেন না। আর এই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তিশালী এই ভূমিকাকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা অনিচ্ছাকৃতভাবে নিজেদের মধ্যে বিভেদ লাগিয়ে চালিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি, যেটা থেকে তাদেরকে কিন্তু কাটিয়ে উঠতেই হবে। কি বলছেন বন্ধুরা? আপনাদের এই পুরো বক্তব্য শুনে আপনাদের মতামত নিশ্চিতভাবে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং এই যে পদক্ষেপগুলো নেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে, এর থেকে কি সত্যি কোনো আউটকাম বেরিয়ে আসবে? কোনো সমাধান সূত্র কি বেরিয়ে আসবে? আরও একটা কি নবান্ন অভিযানের প্রয়োজন রয়েছে বলে আপনারা মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।